সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিধান ৪৯ সম্পর্কে জানব এবং আরও জানব জাত পরিচিতি, জাতের বৈশিষ্ট্য, এখানের জীবনীকাল, ফলন, চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্প্রতি ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যান। তো সম্প্রতি ভিউয়ার্স, আমরা এখন বিধান ৪৯ সম্পর্কে জানি। প্রথমে জেনে নেই জাত পরিচিতি। ৪৯ ধানের জাত পরিচিতি সম্পর্কে আমরা একটু জানি। বিধান ৪৯ আমন মৌসুমের একটি জাত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ২০০৮ সালে এ জাতটি উদ্ভাবন করেন। বিধান ৪৯ চাল নাজির শাইলের মতোই। এ জাতের জীবনীকাল বিয়ার ১১ চেয়ে ৭ দিন কম হওয়ায় ফলন বেশি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই জানি যে ধান সম্পর্কে জানি, কিন্তু কোন জমিতে কেমন ধান দিতে হয় এই যে জাত নির্বাচন সে সম্পর্কে আমরা জানি না। এখন এই ভিডিওর মাধ্যমে আমরা জানাই দেব যে আপনার জমির পরিবেশের অনুযায়ী কোন ধান আপনার জন্য সঠিক হবে সে সম্পর্কে আপনারা জানবেন, বা ৪৯ ধানটা কেমন জমিতে ভালো হয় সে সম্পর্কে আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে জানতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জেনে নিই জাতের বৈশিষ্ট্য কেমন। গাছের উচ্চতা ১০০ সেন্টিমিটার, চাল বিয়ার ১১ ও বৃধান ৩২ এর চেয়ে চিকন। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা চিকন ধানের চাল খুঁজতেছি বা চিকন ধানের বেশি ফলন ধান খুঁজতেছি, তারা কিন্তু বিয়ার ১১ ধান চাষ করতে পারেন। চালে প্রোটিনের পরিমাণ ০.৫%। আমি আবারও বলে দেই, যারা লবণাক্ত জমি, অর্থাৎ যে হালকা হালকা লবণ আছে, অতিরিক্ত রোদের তাপমাত্রা পড়লে কিন্তু প্রখর হয়ে যায় মাটি বা পানি, যার কারণে তলার অংশটা হালকা কিন্তু লবণ হয়ে যায়। এই লবণাক্ততা কিন্তু সহ্য করতে পারে বিয়ার ৪৯। তাহলে এটা কি লবণ সহিষ্ণু ধানের জাতও বলা যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জেনে নেই বিধান ৪৯ এর জীবনীকালটা কেমন। কেমন জীবনীকাল সে সম্পর্কে আমরা এখন জানব। জাতটির জীবনীকাল ১৩৫ দিন। এটা কিন্তু একটি ভালো জাতের ধান। বিধান ৪৯। এখন ফলন জেনে নেই। উপযুক্ত পরিচর্যা পেলে বিয়ার ৪৯ হেক্টর প্রতি ৫.৫ টন ফলন দিতে সক্ষম। সবচেয়ে উপযুক্ত পরিবেশ, অর্থাৎ আমরা ধানের জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। কেমন তৈরি করতে হবে? প্রথমে আমাদের জাত নির্বাচন করতে হবে মাটির উপর ভিত্তি করে। আমার মাটিটা কেমন, আমার পরিবেশটা কেমন, জমিতে পানি থাকে কেমন, সেই পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রথমেই জাত নির্বাচন করতে হবে। এখন আমরা জেনে নিই চাষাবাদ পদ্ধতি বা সার ব্যবস্থাপনা পদ্ধতি বা জাত নির্বাচন করলাম, কেমন মাটিতে প্রয়োগ করলাম সে সম্পর্কে কিন্তু আমরা এখন বিস্তারিত আলোচনা করব। বীজতলার বীজ বপন ১৫ই জুন থেকে ১৫ই জুলাই। চারার বয়স ২৫ থেকে ৩০ দিন। রোপণের দূরত্ব সারি থেকে সারির ২৫ সেন্টিমিটার ও চারা থেকে চারা ১৫ সেন্টিমিটার। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চাষাবাদ পদ্ধতি জানলাম। এখন জানবো সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো সার ব্যবস্থাপনা পদ্ধতি। এই সার ব্যবস্থাপনা পদ্ধতি যদি আমরা ঠিকমতো প্রয়োগ না করতে পারি সঠিক সময়ে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমাদের ফলন দিবে না, বা সঠিক পরিচর্যার অভাবের কারণে ধান কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় ফলন দেবে না। তো সম্মানিত ভিউয়ার্স, বিয়ার ৪৯ ধান কিন্তু অতিরিক্ত মাত্রায় সার খেয়ে থাকে। এবং আরও বলে দেই, এটি কিন্তু সারের শুধু যে সার খেয়ে থাকে ফলন দেয় না এমনও না। এটি অতিরিক্ত মাত্রায় সার খেয়ে থাকলেও এর কুশি সংখ্যা দ্বিগুণ। সবচাইতে হাইব্রিড ধানের চাইতে কিন্তু বিয়ার ৪৯ কুশির সংখ্যা দ্বিগুণ করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জমিতে ৩৩ শতকে ইউরিয়া, টিএসপি,
এমওপি, জিপসাম ও জিঙ্ক প্রয়োগ করব এবং কেমন প্রয়োগ করব সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জমি রোপণের অর্থাৎ বীজতলা থেকে যে সময় আমরা চারা তুলে যে সময় আমরা রোপণ করব, এই রোপণের আগে আমরা অবশ্যই টিএসপি সার, এমওপি সার ও জিপসাম প্রয়োগ করব। তাহলে টিএসপি কতটা প্রয়োগ করব, এমওপি সার কেমন প্রয়োগ করব, জিপ সার কেমন প্রয়োগ করব সে সম্পর্কে একটু জানি। টিএসপি সার প্রয়োগ করব 15 কেজি, এমওপি সার 10 কেজি, জিপসাম বিঘা প্রতি 10 কেজি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই 3টে সার একসাথে করে মিশ্রিত করে আমরা কিন্তু জমিতে বাসি দিয়ে রোপণের উপযুক্ত করব এবং রোপণের 7 দিনের মাথায় কিন্তু আমরা প্রথম চাপান, হালকা চাপান দিব। 7 দিনের পরে অর্থাৎ আমাদের ধান রোপণের যে সময় 20 দিন বয়স হবে, এই 20 দিনের মাথায় কিন্তু আমাদের সর্বোত্তম চাপান মারতে হবে। এই চাপানটা কিন্তু জমির কিন্তু একটু বেশি করে চাপান না মারলে সঠিক মাত্রায় কুশি হবে না, বা কুশি না হলে কিন্তু আমরা অধিক মাত্রায় ফলন পাবো না। তাহলে কুশি বৃদ্ধি করার কৌশলটা কিন্তু আমি এখন বলে দেবো যে কিভাবে আপনারা কুশি বৃদ্ধি করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দ্বিতীয় চাপানে ইউরিয়া সার দেব বিঘা প্রতি 20 কেজি, ডিএপি সার দেব বিঘা প্রতি 10 কেজি এবং জিঙ্ক দেব 1.5 কেজি এবং বিঘা প্রতি 1 কেজি করে আমরা অবশ্যই থ্রিবিট প্রয়োগ করব। এই থ্রিবিটটা অবশ্যই প্রয়োগ করব। কেন প্রয়োগ করব বা কিভাবে প্রয়োগ করব সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জমিতে দেখবেন ইউরিয়া সার দেওয়ার সাথে সাথে কিন্তু জমিতে কুহির সারটা থাকে বা ড্যাপ সার প্রয়োগ করলে কিন্তু মাটিটায় পচন তৈরি হয়, হালকা মাত্রায় মাটিটা কিন্তু নরম হয় এবং এই নরম হয়ে গেলেই কিন্তু ইউরিয়া সার পড়লেই কিন্তু কুশি সংখ্যা আস্তে আস্তে ছাড়তে থাকে এবং এই কুশির সংখ্যা অধিক পরিমাণ বৃদ্ধির জন্য আমাদের সালফার দরকার। সালফার অবশ্যই দরকার। কেন দরকার? এই সালফার কিন্তু আমাদের জমিটায় অধিক পরিমাণে কুশির সংখ্যা বাড়ায় এবং জমির গোড়ায় অর্থাৎ আমরা যে চারাটাই রোপণ করে আসি, ওই রোপণকৃত চারায় গোড়ায় এক ধরনের মাকড় থাকে, সেটা বলে লাল মাকড় বলে আমরা চিনি। মাকড় নাশক। অর্থাৎ মাকড়নাশক বলে আমরা চিনি। এই মাকড়নাশকটা আমরা টিউবিটের মাধ্যমে যদি দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের জমিতে অধিক পরিমাণ ফলন হবে। কিভাবে ফলন হবে? আমাদের প্রথমত জমিতে কোনো মাকড়নাশক থাকবে না। দ্বিতীয়ত জমিতে আমরা ইউরিয়া সার দেব। তাহলে ইউরিয়া সার, ড্যাবের সারের সাথে, সাথে কিন্তু জমিতে কিন্তু মাটি নরম হচ্ছে, অধিক পরিমাণ পোনা সৃষ্টি হচ্ছে এবং এই অধিক পরিমাণ পোনা সৃষ্টি হওয়ার কারণে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পেয়ে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জিঙ্কটা কেন ব্যবহার করব? আমাদের জমিতে যে সময় অধিক পরিমাণ পোনা সৃষ্টি হচ্ছে, ধরুন আমরা ৫ টা পোনা রুইয়ে আসলাম, ওখান থেকে ৫ টা গোছায় দিয়ে রুইয়ে আসলাম, ওখান থেকে পোনা হয়েছে মনে করেন যে ২০ টা। এখন ২০ টা পোনা থেকে ১৫ টা পোনা উপরে উঠেছে, ৫ টা পোনা উপরে উঠে নাই। এই ৫ টা পোনা থেকে সমতল করার জন্য কিন্তু আমাদের জিঙ্ক প্রয়োজন। জিঙ্কটা কেন প্রয়োজন? এই জিঙ্কটা কিন্তু জমির খাদ্য তৈরির পরিবেশক বলা হয় কিন্তু জিঙ্ককে। আমাদের জমি যে সময় আমরা বীজতলা থেকে ১ থেকে ৪৫ দিন পর্যন্ত খাদ্য খাবে, শিকড়ের মাধ্যমেই কিন্তু খাদ্য খাবে। ৪৫ দিন থেকে ৫০ দিন ওভার করলে আর কিন্তু শিকড়ের মাধ্যমে খাদ্য খাবে না এবং এই ৪৫ দিন ওভার করলে যে পোনাটা কুশিটা আমাদের বাড়বে, ওই কুশিটা আর ফলন দেবে না। অর্থাৎ ওই কুশিটা যদিও ফলন দেয়, তাহলে কাঙ্ক্ষিত মাত্রায় আমাদের ফলন পাবো না, কারণ ওই কুশি সংখ্যাটা বড় হবে না। আমরা এই দ্বিতীয় চাপানের মাধ্যমে অর্থাৎ যে চাপান, বড় চাপানের মাধ্যমে এই সময় আমরা কুশির সংখ্যা বৃদ্ধি করে নেব। অবশ্যই আমরা জিঙ্ক প্রয়োগ করব, তাহলে কিন্তু সঠিক মাত্রায় খাদ্য পাবে জমিতে। দিলে আমাদের খাদ্য সরবরাহ করলে আর জমি উঁচু-নিচু হবে না। তাহলে কিন্তু খাদ্য সরবরাহের মাধ্যমে আমরা অধিক কুশি পাবো, কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো। এখন আমরা জানবো যে কিভাবে কোন জমিতে, কেমন জমিতে আমরা ৪৯ ধান রোপণ করব। আমরা যে জমিতে পানির পরিমাণ কম থাকে, জমিতে পানির পরিমাণ কম থাকে বা উম লবণাক্ত থাকে, লবণাক্ত কিছু থাকলেই কোনো সমস্যা নেই। জমিতে পানির পরিমাণ কম থাকে, সে জমিতে অবশ্যই কিন্তু আমরা ৪৯ ধান রোপণ করব। এই ৪৯ ধান বেশি পানি সহ্য করতে পারে না। তাহলে কিন্তু বেশি পানি সহ্য করতে একদমই পারে না ৪৯ ধান এবং এই উঁচু জমিতে অর্থাৎ আমরা যে জমিতে উঁচু জমিতে ৪৯ ধান প্রয়োগ করব। আমাদের চিকন চালের ধান অধিক মাত্রায় ফলন হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ৪৯ ধান সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি বাজায় দিয়ে সাথে থাকবেন এবং এই ৪৯ ধান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।